সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমি সুশান্ত কুমার মিত্র, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ যশোর ওর সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষায় গবেষণা, শ্রেণী বিএড, সেমিস্টার দ্বিতীয়। এখানে আছে উপাত্তের ধারণা, গুরুত্ব, ধরন এবং বিশ্লেষণ কৌশল। এই এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এখন আসবো উপাত্ত বলতে আমরা কি বুঝি, উপাত্ত বা ডাটা। উপাত্ত বা ডাটা বলতে আমরা কি বুঝি সেটা আমাদের জানা দরকার। যে আমাদের এই পৃথিবীতে তথা সারা বিশ্বে অসংখ্য ঘটনা ঘটছে। কোনো ঘটনা দেখা যাচ্ছে, কোনো ঘটনা দেখা যায় না, কোনো ঘটনা বস্তুগত, কোনো ঘটনা অবস্তুগত। এই বস্তুগত অবস্তুগত ঘটনা বা দৃশ্যমান বা অদৃশ্যমান ঘটনা যখন মানুষের পর্যবেক্ষণযোগ্য হয় এবং যখন এটা মানুষ প্রকাশ করতে পারে, তখন তাকেই উপাত্ত বলা হয়। তাহলে উপাত্ত বলতে আমরা বুঝি যে আমাদের এই সমাজে বা এই এই পৃথিবীতে তথা সারা বিশ্বে অসংখ্য ঘটনা ঘটছে। এই ঘটনার ভিতরে কোনো কোনো ঘটনা দেখা যাচ্ছে, কোনো কোনো ঘটনা দেখা যায় না, আবার কোনো কোনো ঘটনা বস্তুগত, কোনো কোনো ঘটনা অবস্তুগত বা সম্পর্কজাত। তো এই ঘটনার ভিতরে যে সমস্ত ঘটনা মানুষের পর্যবেক্ষণযোগ্য, সে সমস্ত ঘটনা মানুষ যখন প্রকাশ করতে পারে তখন তাকে তথ্য বা উপাত্ত বলা হয়। তথ্য বা উপাত্ত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় গবেষণার ক্ষেত্রে। তো প্রশিক্ষণার্থী কিন্তু আমরা একটু স্লাইডের দিকে দেখি। আচ্ছা, তো আমরা আমরা যেটা আলোচনা করলাম সেটা সম্পর্কে তোমরা দেখলে ঘটনা, এই এই ঘটনাগুলোকে আমরা কোনটা তথ্য বা উপাত্ত সেটাকে আমরা দেখতে পারি। যে কোনো শ্রেণীর শিক্ষার্থীর বয়সের উচ্চতা হতে পারে, তারপর তাদের পরীক্ষার প্রাপ্ত ফলাফল বা নম্বর, সেটাও একটা তথ্য বা উপাত্ত হতে পারে। কোনো দেশের জনসংখ্যার বয়স, উচ্চতা, তাদের জন্ম মৃত্যু, অথবা আমাদের দেশে যে নির্বাচন হয়, এই নির্বাচনটা ইভিএম পদ্ধতির কতটা মানুষ চায় আর কতটা মানুষ চায় না, এই সম্পর্কে আমরা তথ্য বা উপাত্ত সংগ্রহ করতে পারি। তো এভাবে আমরা কোনো ঘটনাকে যখন আমরা প্রকাশ করা যায় এবং মানুষের পর্যবেক্ষণের আওতাযোগ্য হয়, তখনই তাকে বলা হয় তথ্য বা উপাত্ত বলা হয়। তাহলে আমরা এবার পরের স্লাইড। আচ্ছা, আমরা আমরা এবার দেখি। আমরা প্রথম স্লাইডে দেখলাম যে তথ্য বা উপাত্ত বলতে আমরা কি বুঝি। এবার দেখবো তথ্য বা উপাত্তের গুরুত্ব। গুরুত্ব কি? পরিসংখ্যানে তথ্য বা উপাত্ত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরিসংখ্যানে তথ্য বা উপাত্ত ছাড়া যে কোনো গবেষণা কাজ পরিচালনা করা যায় না। এই এই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের তথ্য বা উপাত্ত। তথ্য বা যে কোনো ঘটনার বর্ণনা করা যায়, কিন্তু বর্ণনার থেকে গবেষণা করা যায় না। গবেষণা করতে হলে আমাদের পরিসংখ্যানিক তথ্য বা উপাত্ত দরকার। একটা জায়গায় কোনো একটা দুর্ঘটনা ঘটলো, সেই কিভাবে ঘটলো সেই ঘটনাটা আমরা বর্ণনা করতে পারি, কিন্তু সেই ঘটনাটা কিন্তু যদি সংখ্যা ভিত্তিক তথ্য বা উপাত্ত না আনতে পারি, তাহলে কিন্তু সেইটা নিয়ে আমরা কোনো গবেষণা করতে পারবো না। তো আমরা এবার দেখি প্রশ্নার্থবৃন্দ, আমাদের স্লাইডের দিকে আমরা একটু দেখি। আচ্ছা, আমরা আমরা যেটা বলছি যে সংখ্যা তত্ত্বের যে কোনো শাখায় অনুসন্ধানের ক্ষেত্রে উপাত্ত বা গুরুত্বের প্রয়োজনীয়তা অপরিসীম বা ব্যাপক আমরা বলতে পারি। তো সাধারণত যদি কোনো আমরা গবেষণা লব্ধ কোনো কাজ করতে চাই, তো সেখানে তথ্য বা উপাত্ত অবশ্যই দরকার হবে। আমরা গবেষণা ছাড়া কিন্তু এই তথ্য বা উপাত্ত আমরা বের করতে পারবো না। এক্ষেত্রে প্রয়োজন হয় আমাদের কোনো ঘটনা সম্পর্কে স্পষ্ট কোনো সিদ্ধান্তে যদি আমরা আসতে চাই, তাহলে এই স্পষ্ট সিদ্ধান্তে আসতে হলে বা গবেষণালব্ধ ফলাফল যদি মানব কল্যাণে বা জনকল্যাণে লাগাতে হয়, তাহলে সে সম্পর্কিত আমার যথেষ্ট তথ্য বা উপাত্ত দরকার। তথ্য উপাত্ত না থাকলে বা পরিসংখ্যানিক তথ্য উপাত্ত ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তো আমরা এই উপাত্তগুলো নিম্নের আমরা গুরুত্ব সম্পর্কে আমরা একটু তুলে ধরি যে কেন বা তথ্য উপাত্তের গুরুত্ব আছে। যেমন আমরা বলতে পারি যে কোনো ঘটনা উপস্থাপনের উদ্দেশ্যে, কোনো ঘটনা যদি আমরা উপস্থাপন করতে চাই, উপস্থাপন আকারে, বর্ণনা না, কোনো ঘটনা যদি আমরা উপস্থাপন করতে চাই, তাহলে আমাদের তথ্য উপাত্তের প্রয়োজন হবে। তারপর যেটা বলছে কোনো ঘটনা ঘটার সংখ্যা জানার জন্য, অর্থাৎ ঘটনাটি কতবার ঘটেছে এটা জানার জন্য আমাদের তথ্য উপাত্তের প্রয়োজন হবে।
তো ঠিক আছে, আমরা দেখি পরের স্লাইডে আমাদের আরো কিছু উপাত্তের গুরুত্ব আছে, সেটা আমরা দেখব। আচ্ছা, আমাদের যেটা ছিল তথ্য সংগ্রহ এবং তার সঠিক ব্যাখ্যা নয়, ব্যাখ্যার জন্য তথ্য সংগ্রহ করব এবং সেই তথ্যটা কেন আমাদের কি জন্য আসলো বা কিভাবে করলাম সেটা ব্যাখ্যার জন্য আমাদের এটা দরকার। তারপরে যেটা আসছে যে কোনো গবেষণাকে সংক্ষিপ্ত এবং সহজবোধ্য করার জন্য, সংক্ষিপ্ত এবং সহজবোধ্য করা। আমরা জানি যে গবেষণালব্ধ ফল অনেক বড় হয়, কিন্তু সেটাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য আমাদের তথ্যপত্রের প্রয়োজন। কোনো ঘটনা সঠিকভাবে সংরক্ষণের জন্য, আমি সেই গবেষণালব্ধ ফলটা কাজে লাগিয়ে যেন অনেকদিন আমি কাজে লাগাতে পারি, সেইটার জন্য আমাদের এটাকে দরকার। কোনো ঘটনা বা বিষয়বস্তুর সারণী বা চিত্র ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করার জন্য। অর্থাৎ আমরা কোনো ঘটনা যখন বর্ণনা করি তখন সেটা বুঝতে সুবিধা হয়, কিন্তু যদি একটা তথ্য বা উপাত্ত চিত্রের মাধ্যমে উপস্থাপন করে সেটা কিন্তু সহজ হয়। গবেষণালব্ধ ফলাফল জনকল্যাণে ব্যবহার করার জন্য, অর্থাৎ আমি যে ফলাফলটা বের করব বা গবেষণালব্ধ ফল হবে সেটা যেন জনকল্যাণমূলক কাজে ব্যয় হয়, সেই জন্য আমাদের তথ্যপত্রের প্রয়োজন হয়। গবেষকরা যাতে ফলাফল সম্পর্কে ভুল ধারণা না পায় সেই জন্য আমাদের তথ্যপত্রের প্রয়োজন হয়। গবেষণা সম্পদ বা লব্ধ ফলাফল যাতে কেউ ধ্বংস করতে না পারে সেই জন্য আমাদের তথ্য, অর্থাৎ আমি যে একটা ফলাফল পেলাম সেটা যেন ধ্বংস করতে না পারে। সর্বশেষ যেটা আছে, গবেষণা থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, আমি যে লব্ধ নিলাম সেই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। তো ঠিক আছে, তোমরা এবার একটু ইয়ের দিকে তাকিয়ে তোমরা একটু দেখো যে আমাদের কি কি আছে এখানে। আচ্ছা, তো আমাদের এখানে পয়েন্টগুলো দেখো, সব স্পষ্ট করে আমাদের এখানে লেখা আছে যে এখানে আমাদের কি কি ঘটনা আছে সেগুলো সব এখানে বর্ণনা করা আছে। যে তথ্য সংগ্রহ এবং সঠিক ব্যাখ্যার জন্য আমরা এই তথ্যপত্র করব। তারপরে কোনো গবেষণাকে সংক্ষিপ্ত বা সহজবোধ্য করার জন্য, হতে পারে কোনো ঘটনা সঠিকভাবে সংরক্ষণ করার জন্য যাতে আবার স্থায়ী হয়, এগুলো সবই তোমাদের জানা। গবেষণালব্ধ ফলাফল জনকল্যাণে ব্যবহার করার জন্য, আমার শব্দ জনকল্যাণে যাতে ব্যবহার করা যায়, গবেষণালব্ধ সম্পদ বা লব্ধ যাতে কেউ ধ্বংস করতে না পারে এই জন্য, সর্বশেষ যেটা সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। তাহলে আমরা পরের স্লাইডে যাই প্রশ্নার্থীবৃন্দ। আচ্ছা, এবার দেখবো আমরা উপাত্তের ধরন বা প্রকারভেদ। উপাত্তকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাথমিক, প্রথম পর্যায়ের আমাদের যে উপাত্ত বা ডাটা নিয়ে আমরা আলোচনা করলাম, যে প্রথম আমরা আলোচনা করলাম তথ্য বা উপাত্ত কাকে বলে, তারপর আলোচনা করলাম তথ্য উপাত্তের গুরুত্ব, এবং এখন যেটা আসলাম সেটা তথ্য বা উপাত্তের ধরন বা শ্রেণীবিভাগ। তথ্য বা উপাত্তকে প্রধানত উৎস অনুসারে তথ্য বা উপাত্তকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাথমিক পর্যায়, প্রথম পর্যায়ের বা প্রাথমিক উপাত্ত, আর দ্বিতীয় পর্যায় বা মাধ্যমিক উপাত্ত। এখন প্রাথমিক পর্যায়ের উপাত্ত কাকে বলে? গবেষণা কাজের জন্য যখন যে তথ্য আমরা সরাসরি ফিল্ডের থেকে বা কোনো একটা ক্ষেত্র থেকে, কোনো একটা সরাসরি কোনো ক্ষেত্র থেকে সংগ্রহ করে থাকি, তখন তাকে প্রাথমিক তথ্য বলা হয়। প্রাথমিক তথ্য বলতে আমরা বুঝি যে যখন কোনো তথ্য আমরা ক্ষেত্র থেকে, যে কোনো ক্ষেত্র থেকে বা কোনো ফিল্ডের থেকে সরাসরি আমরা সংগ্রহ করি, তখন সেটাকে বলা হয় প্রাথমিক তথ্য। এই পরিসংখ্যানে প্রাথমিক তথ্য সংগ্রহ করা বেশ সময় সাপেক্ষ, জটিল এবং বেশ কষ্টসাধ্য ব্যাপার। কারণ এই প্রাথমিক তথ্যটা সাধারণত এলোমেলোভাবে বা বিশৃঙ্খলভাবে ছড়ানো ছিটানো থাকে। এটা সংগ্রহ করতে গবেষককে অনেক সময় নিতে হয়। তাহলে তোমরা এবার একটু দেখো স্লাইডটাই, আমার এখানে যেটা আছে আমরা লিখেছি। আচ্ছা, তাহলে আমরা আবার একটু দেখতে পারি, এক নজরে মিলিয়ে নিতে পারি স্লাইডটা, যে আমরা উৎস অনুসারে উপাত্তকে প্রধানত দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রথম পর্যায় বা প্রাথমিক উপাত্ত, আর একটা হচ্ছে দ্বিতীয় পর্যায় বা মাধ্যমিক উপাত্ত। এক কথায় আমরা বলতে পারি যে প্রাথমিক পর্যায় বা প্রাথমিক উপাত্ত বলতে আমরা সাধারণত বুঝি ওই উপাত্তকে বুঝি যে উপাত্তটা সরাসরি ফিল্ডের থেকে বা ক্ষেত্র থেকে সরাসরি সংগ্রহ করা হয়। এই ধরনের উপাত্ত সাধারণত বিশৃঙ্খল অবস্থায় থাকে, আর এই ধরনের উপাত্ত সংগ্রহ করা শ্রমসাধ্য এবং ব্যয় সাপেক্ষ ব্যাপার। তাহলে ঠিক আছে, আমরা তাহলে পরের স্লাইডে যাই। দ্বিতীয় পর্যায়ের উপাত্ত, যে উপাত্ত কোনো প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত বা প্রকাশিত হওয়ার পর সংগ্রহ করা হয়। আমরা কি বলি যে প্রাথমিক উপাত্ত আর দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক পর্যায়ের উপাত্ত আর দ্বিতীয় পর্যায়ের উপাত্তের ভিতরে কিন্তু পার্থক্য আছে।
প্রাথমিক পর্যায়ের উপাত্ত আমরা সরাসরি ফিল্ডের থেকে নিয়েছি, আর দ্বিতীয় পর্যায়ের উপাত্ত আমরা নিয়েছি মানে কোনো প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত বা প্রকাশকের কাছ থেকে যে তথ্যগুলো আমরা নিয়ে থাকি। যেমন পত্র পত্রিকায় যখন কোনো তথ্য প্রকাশিত হয় সেখান থেকে যদি কোনো তথ্য নিয়ে, বা পত্র পত্রিকা বা পাঠ্যপুস্তক বা টিভিতে বা অন্য কোনো মিডিয়ায় বা ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ায় যে সমস্ত তথ্য প্রকাশিত হয় সেখান থেকে নিয়ে যদি আমরা গবেষণা কাজ করি, তখন ওই তথ্যগুলোকে দ্বিতীয় পর্যায়ের উপাত্ত বলা হয়। অর্থাৎ আমরা হতে পারে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এই ধরনের। তো এই পর্যায়ের উপাত্তকে সরকারি, আধা সরকারি এবং বেসরকারি উৎস থেকে সংগ্রহ করা হয়। তাহলে আমরা এবার একটু দেখে নিই প্রশিক্ষণ আমাদের স্লাইডটার কি অবস্থা, আমরা কি লিখলাম। হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ের উপাত্ত বা সেকেন্ডারি উপাত্ত বলতে আমরা ওই উপাত্তকে বুঝবো যে উপাত্ত সাধারণত কোনো প্রতিষ্ঠান বা প্রকাশিত হওয়া বা প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত বা প্রকাশিত হওয়ার পরে সেখান থেকে আমরা নিব। হতে পারে পত্র পত্রিকার থেকে, হতে পারে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বা বই পুস্তক, জার্নাল বা সাময়িকী ইত্যাদি, বা টিভি ইত্যাদি থেকে আমরা কোনো তথ্য নিয়ে বা উপাত্ত নিয়ে এই ধরনের উপাত্তকে আমরা এই ধরনের উপাত্ত আমরা সংগ্রহ করে থাকি। এই ধরনের উপাত্ত সাধারণত সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে থাকি। তো আমরা তাহলে পরের স্লাইডে যাই। উপাত্ত বিশ্লেষণের কৌশল। পরিসংখ্যানের যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুগুলো আসলে সাধারণ মানুষের কাছে আসলে অনেক সময় এটাকে জটিল হয়ে যায়। পরিসংখ্যানের বিষয়বস্তু সাধারণ মানুষের কাছে তাদের বুঝার মতো বা বুঝার উপযোগী করে প্রকাশ করতে হয়। যদি বুঝার উপযোগী করে আমরা প্রকাশ যদি করতে না পারি, তাহলে কিন্তু পরিসংখ্যান বা গবেষণার এই তথ্য কোনো কাজে লাগে না। এই জন্য আমাদের পরিসংখ্যানের যে উপাত্তগুলো বিশ্লেষণ করা দরকার। বিশ্লেষণ করে জনসাধারণ যাতে বুঝতে পারে বা যে উদ্দেশ্যে আমি এই উপাত্তগুলো সংগ্রহ করছি সেই উদ্দেশ্য যাতে সফল হয়, সেজন্য আমাকে একে বিশ্লেষণ করতে হয়। উপাত্ত যদি ঠিকমতো আমরা বিশ্লেষণ করতে না পারি, তাহলে কিন্তু এটা জনসাধারণ বুঝতে পারবে না এবং এটা কোনো কল্যাণে এবং মানুষের কল্যাণে আসবে না। এই জন্য আমাদেরকে উপাত্ত বিশ্লেষণের কৌশল সম্পর্কে জানা যাবে। উপাত্ত বিশ্লেষণের কৌশলকে বা যে সমস্ত উপায়ে আমরা উপাত্ত বিশ্লেষণ করতে পারি সেটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বর্ণনামূলক ও বিশ্লেষণ, আর একটা সিদ্ধান্তমূলক, আর একটা হচ্ছে কম্পিউটার বিশ্লেষণ। এই তিন ভাবে আমরা উপাত্তকে বিশ্লেষণ করতে পারি। তাহলে আমরা এবার একটু স্লাইডের দিকে দেখি। আচ্ছা, উপাত্তকে আমরা পরিসংখ্যান যেটা বললাম যে পরিসংখ্যানের বিষয়বস্তু সাধারণ মানুষের কাছে বেশ জটিল বিষয় এবং এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। শিক্ষা গবেষণায় প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণে ব্যাখ্যাকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা যদি এটা ব্যাখ্যাকরণ এবং বিশ্লেষণ করতে না পারি, তাহলে এই পরিসংখ্যানে গবেষণা করা এর কোনো মানেই হয় না বা এর কোনো প্রয়োজন হয় না। এই জন্য গবেষককে সংগ্রহকৃত উপাত্তগুলি সুসংক্ষিপ্ত এবং ব্যবহার উপযোগী করে সিদ্ধান্ত গ্রহণের অগ্রসরমান হওয়া খুবই প্রয়োজন। আর এই অগ্রসরমান হওয়ার জন্য আমাদের উপাত্তকে তিনটে পদ্ধতিতে আমরা বিশ্লেষণ করতে পারি। একটা হচ্ছে বর্ণনামূলক, সিদ্ধান্তমূলক, আর একটা হচ্ছে কম্পিউটার বিশ্লেষণমূলক। তাহলে আমরা পরের স্লাইডে দেখি এই তিন প্রকার বর্ণনা। আচ্ছা, এবার হচ্ছে বর্ণনামূলক বিশ্লেষণ। বর্ণনামূলক বিশ্লেষণ বলতে আমরা সাধারণত বুঝি যে বিশ্লেষণ পদ্ধতিতে তথ্যগুলোকে ছকে উপস্থাপন করে যদি শতকরায় প্রকাশ করা হয়, কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি, বিচ্যুতি, সহসম্বন্ধ অর্থাৎ নির্ভরণ ইত্যাদির মাধ্যমে যদি দেখানো হয়, তখন তাহাকে বলা হয় বর্ণনামূলক বিশ্লেষণ। আর সিদ্ধান্তমূলক বিশ্লেষণ এটি বর্ণনামূলক বিশ্লেষণ থেকে একটু উচ্চমান সম্পন্ন। এখানে কি করা হয়, এই বিশ্লেষণ প্রক্রিয়া পদ্ধতিতে পরিসংখ্যানিক কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য নমুনা থেকে প্রাপ্ত তথ্য এবং প্রকৃত তথ্যের সাথে কতটা প্রভাব ফেলে বা কতটা সামঞ্জস্যপূর্ণ আসে সেটা দেখে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এই সিদ্ধান্ত গ্রহণের জন্য বা গবেষণায় প্রাপ্ত তথ্যাবলী ব্যবহার উপযোগী করে তোলার জন্য এটাকে আমরা কয়েকটা কৌশলে ভাগ করতে পারি। যেমন হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, যেটাকে বলে সেন্ট্রাল
টেন্ডেন্সি পরিমাপ, তারপর হতে পারে বিস্তার পরিমাপ, সম্পর্ক পরিমাপ, বঙ্কিমতা বা সুচলতা পরিমাপ, সূচক সংখ্যা বিশ্লেষণ এবং কালীন সারি বিশ্লেষণ। এই কটা উপায়ে আমরা তথ্যগুলোকে সিদ্ধান্তমূলক বিশ্লেষণ করতে পারি। তাহলে আমরা একটু স্লাইডের দিকে আবার একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা এই স্লাইডে যেটা আমরা দেখলাম যে আমাদের যে তথ্য বা উপাত্ত পাবো সেটাকে আমরা 3 পদ্ধতিতে বিশ্লেষণ করতে পারি। প্রথম হচ্ছে বর্ণনামূলক বিশ্লেষণ, তারপর সিদ্ধান্তমূলক বিশ্লেষণ। এই সিদ্ধান্তমূলক বিশ্লেষণকে আবার আমরা নিম্নোক্ত কৌশলে এই হচ্ছে 6 প্রকার আমি এটাকে বিশ্লেষণ করতে পারি, যেটাকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ যেটাকে বলে সেন্ট্রাল টেন্ডেন্সি, তারপর বিস্তার পরিমাপ, সম্পর্ক পরিমাপ, তারপর বঙ্কিমতা ও সুচলতা আর পরিমাপ, তারপরে সূচক সংখ্যা এবং কালীন সারি। এই পদ্ধতিতে আমরা সিদ্ধান্তমূলক বিশ্লেষণ করতে পারি। তো ঠিক আছে, প্রশ্নটা আমরা তাহলে পরের স্লাইডে যাই। আচ্ছা, এবার আমাদের সর্বশেষ যে পয়েন্টটা এই পয়েন্টটা আলোচনা করে আমাদের ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে কম্পিউটার বিশ্লেষণ। এটা যে আধুনিক বিশ্বের প্রতিটি বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে কম্পিউটার একটা গুরুত্বপূর্ণ বিষয়। কম্পিউটার এর গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো তথ্য বা উপাত্তের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিশ্লেষণ করতে হবে, এবং যত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারবো ততই গবেষণা কাজটা সফল হবে, এবং সেই কাজটা কম্পিউটারের মাধ্যমে সম্ভব হয়। যেমন আমাদের যে কোনো বিষয় সম্পর্কে, যেমন হতে পারে পদার্থবিজ্ঞান, রসায়ন, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য বা উপাত্ত আমরা কম্পিউটারের মাধ্যমে আমরা বিশ্লেষণ করতে পারি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। এই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিশ্লেষণ যদি আমরা বারবার করি, তাহলে এই সম্পর্কে আমরা সঠিক সিদ্ধান্ত পাবো, এবং সেই অনুসারে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, যেটা কম্পিউটার ছাড়া আদৌ সম্ভব নয়। তো ঠিক আছে, আমরা আরেকবার একটু স্লাইডটা মিলিয়ে আমরা ক্লাস শেষ করব। আচ্ছা, তাহলে আমাদের ছিল কম্পিউটার বিশ্লেষণ, যে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এখানে আমরা যেমন কম্পিউটারের মাধ্যমে কল্পনাতীতভাবে পরিসংখ্যানের বিভিন্ন ধরনের বিশ্লেষণ করতে পারি, শর্টিং করতে পারি, ফিল্টারিং করতে পারি, তারপরে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আমি নিতে পারি, যেটা কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে। আমি যে ধরনের কাজ করি না কেন, কম্পিউটারে সেই ধরনের সফটওয়্যার ইনক্লুড করে বা সফটওয়্যার ইনস্টল করে সেই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আমি তথ্য বা উপাত্ত আমরা বিশ্লেষণ করতে পারি, যেটা কম্পিউটারের মাধ্যমে। কম্পিউটার ছাড়া এটা কখনোই সম্ভব হয় না। তো এই ধরনের কাজ আমরা কম্পিউটারে করে নিতে পারি। এই কম্পিউটার হচ্ছে আমাদের তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং বোঝার একটি গুরুত্বপূর্ণ বিষয়। কম্পিউটারে আমরা লেখচিত্র আমরা কম্পিউটারের মাধ্যমে দেখাতে পারি, আমরা তথ্য উপাত্ত আমরা কম্পিউটারের মাধ্যমে দেখাতে পারি। এটা খুব সহজবোধ্য, এবং সাধারণ মানুষ এটা বুঝতে খুব সহজে বুঝতে পারি। যেমন আমরা যখন ক্রিকেট খেলি, ক্রিকেট খেলা যখন হয় তখন রান রেট কেমন, এটা কিন্তু সহজে আমরা কম্পিউটারের মাধ্যমে আমরা দেখতে পারি, যে এই ওভারে রান রেট কত হলো, 35 ওভারে রান রেট কত হলো, 36 ওভারে রান রেট কত হলো। এগুলো সব আমরা কম্পিউটারের মাধ্যমে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিশ্লেষণ করে দেখতে পারি। এটা আমাদের কম্পিউটারের মাধ্যমে দেখতে পারি। তাহলে আজকে আমরা ক্লাস তাহলে তো ঠিক আছে, আমাদের এই বলে আমি আমাদের ক্লাস শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আমি ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।